গুড মর্নিং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর আশা করছি সবাই ভালো আছো। সুপ্রভাত সকলকে। ওকে, এইবার দেখো, আজ হচ্ছে ক্লাস নাম্বার 4। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ক্লাস নম্বর 5 এবং 6টা আমি ক্লাস নম্বর 4টা আমি করে নিয়েছিলাম, কিন্তু তারপরেই ক্লাস নম্বর 5 এবং 6ও করে নিয়েছি, কিন্তু আলটিমেটলি দেখলাম যে ক্লাস নাম্বার 4টা না আমি ফোন থেকে ডিলিট করে ফেলেছি। ওকে, একটু দাঁড়াও তো। যেই কথায় আসছিলাম সেটা হচ্ছে ক্লাস নম্বর 4টাকে না আমি ফোন থেকে ডিলিট করে ফেলেছি। সুতরাং যখন আপলোড করতে যাচ্ছে তখন মনে হলো যে ক্লাস নম্বর 4 তো আপলোড করা হয়নি, তো ডিলিট করা হয়ে গেছে। সুতরাং তো আজকের ওই ক্লাসটা রিপিট এরকমভাবেই করবো। তো করতে হবে। আর মূল বিষয় দেখো, আজকে আমরা যে বিষয়গুলো পড়ছি আমরা বা ক্লাসগুলো করছি, সেগুলোর মূল টপিক হচ্ছে কিভাবে পড়বো আমি একটা ওয়ার্ড, ইংরেজি শব্দ আছে, সেই শব্দটাকে কিভাবে নিজে থেকে পড়বো, মানে সহায়িকা বইটা ছাড়া। সহায়িকা বই তো আছে, সহায়িকা বইগুলো কি করে দেখো। আর সহায়িকা বই তো তুমি যদি অ্যাকচুয়ালি কষ্টটা না বোঝো না, তুমি ফল যে কীরকম হচ্ছে বা আমার কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে তুমি জানতে পারবে না। তুমি সহায়িকা বই থেকে উচ্চারণটা শিখতে পারো, কিন্তু কিভাবে হয়েছে সেটা কিন্তু জানতে পারবে না। সুতরাং কিভাবে হচ্ছে, কিভাবে ওয়ার্ডগুলো তৈরি হয়েছে বা কিভাবে অ্যাকচুয়ালি পড়তে হয়, সেইটা যদি তুমি প্র্যাকটিক্যালভাবে শিখে যাও, তাহলে দেখবে মৃত্যুর আগে পর্যন্ত সেগুলো তোমার মধ্যে বজায় আছে। সুতরাং আমার মনে হয় সেগুলো ধরে ধরে শেখাটাই ভালো। একটা সময় শেখার সমাপ্তিটা হবে, তবে হবে হবে সেগুলো। তবে আমার এখন মনে হচ্ছে যে ভাই একটু ধরে ধরে শেখাই, তারপরে তোমার যাবতীয় ক্লাস আছে যেমন সিলেবাস অনুযায়ী তখন পড়ানো যাবে। তো দেখো, প্রথম কাজে দেখো আজকের যেটা এটা লেখা আছে, দ্য সাউন্ড অফ টু ভাবেলস। দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেই না, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেই দেখবে আছে, ভাবেলস আছে। এবার ভাবেলসগুলো হয় একটা করে ভাবেলস থাকবে। এবার কোন কোন জায়গায় দেখবে দুটো জোড়া পাশাপাশি ভাবেলস দুটো অবস্থান করে আছে বা বসে আছে। এবার সব থেকে বেশি ক্রিটিক্যাল জিনিস যেগুলো হয় বা সব থেকে কষ্টদায়ক হয় বা বুঝতে পারি না, সেগুলো হচ্ছে দুটো ভাবেলস যখন পাশাপাশি থাকবে একটা ওয়ার্ডের মধ্যে, তখন দেখবে ছেলে মেয়েদের মধ্যে বা স্টুডেন্টের মধ্যে বা তোমাদের মধ্যে একটু ভয় ভয় কাজ করবে যে এই জায়গায় ভাই আমি কি উচ্চারণ করব। যদি তুমি এবার এবার তুমি তো জানো বা তোমাকে জানিয়েছি যে প্রত্যেকটা বাবেলসের অনেক রকম টাইপের উচ্চারণ আছে। যখন অনেক রকম টাইপের উচ্চারণ থাকার পরেও যখন দেখছো দুটো ভাবেলস পাশাপাশি আছে, এবার এই জায়গায় আমার কনফিউজড হবে যে আমি এইখানে আমি কি উচ্চারণটা করব বা কিভাবে পড়ব। এবার সেই জায়গায় যদি তোমার ধারণাটা পরিষ্কার থাকবে, দেখবে তোমার মধ্যে ওই যে পাওয়ার্স ক্ষমতা বা এই যে পড়ার ক্ষমতাটা, সেটা দেখবে অটোমেটিকলি বেড়ে গেছে। এবার সেই জায়গাতে আনতে গেলে তোমাকে তো ধীরে ধীরে পড়তে, মানে একটু ধরে ধরে শেখাতে হবে। এবার তুমি যদি শিখে যাও, দেখবে মানে কি বলবো, তোমার মধ্যে ওই ভয় ভয় জিনিসটা কাজ করবে না। ওকে, চলো তাহলে আর বেশি কিছু বাড়াচ্ছি না, শুধুমাত্র ডাইরেক্ট ক্লাসের মধ্যে চলে যাচ্ছি। দেখো, প্রথম এইখানে লেখা আছে, দেখো শব্দগুলোকে কিভাবে পড়তে হয়। এই হচ্ছে গল্প, হচ্ছে আমরা যে ক্লাসগুলো করছি আগের মূল বিষয় হচ্ছে শব্দগুলোকে আমি কিভাবে পড়বো তার একটা সামারি বা পূর্ব অভিজ্ঞতার জন্য এই ক্লাসগুলো দেয়া হচ্ছে। ধরো একটা কবিতা আমি পড়াচ্ছি বা কোনো একটা গল্প আমি পড়াচ্ছি, সেই ওর মধ্যে যদি ওয়ার্ডগুলোকে তুমি নিজে থেকে পড়তেই না জানো, তাহলে তোমার মধ্যে এই ল্যাঙ্গুয়েজ প্রতি তোমার ভালোবাসাটা আসবেই না, কখনো আসবে না। ওই জোর করে ইয়ের মতো, ধরো তুমি একজন কাউকে পছন্দ করো, এবার তোমার বাবা মা তাকে পছন্দ করে না, এরকম হতেই পারে। বা অথবা তোমার বাবা মা যাকে পছন্দ করে তুমি তাকে পছন্দ করো না, এইরকম একটা বিষয়। যে এই ল্যাঙ্গুয়েজটাকে তুমি পছন্দ করো না কেন? কারণ এর বিষয়টা বা এর যে কি কোয়ালিটি আছে এর সম্পর্কে তোমার ধারণা নেই। কিন্তু যখন তোমার ধারণা আসবে, ধীরে ধীরে তাকে বোঝার চেষ্টা করবে বা জানার চেষ্টা করবে, দেখবে এটাকে অটোমেটিকলি তুমি ভালোবেসে ফেলেছো। তবে ভালোবাসতে গেলে এটা যে প্রাইমারি লেভেল থেকেই শিখতে হবে তোমাকে। প্রাইমারি মানে কি, বেসিক লেভেল থেকে, যে একটা পূর্ব গোড়া থেকে শিখবে, তারপরে ডগা পর্যন্ত যাবে। এবার গোড়াটা জানো, যদি তোমার যদি গোড়াটা যদি শক্ত হয়ে যায়, তাহলে দেখবে তুমি যখন এদিক ওদিক চলাফেরা করতে পারবে।
যে কোনো ফিল্ডে যাবে, যে কোনো সাবজেক্ট চুজ করবে, তোমার মধ্যে কোনো জড়তা থাকবে না। কিন্তু তোমার যদি ওই বেস্ট লেভেলটা বা গোড়াটাই যদি নরম হয়ে থাকে, তাহলে দেখবে তুমি কিছুই করতে পারছো না। সুতরাং তোমার কাজ, আমার কাজ, তোমার তো দেখা বোঝা, আমার কাজ হতে বোঝানো বা পড়ানো, ওকে, বা শেখানো। এবার আমি এটাকে মুছে দিচ্ছি। দেখো আমরা যে ক্লাসগুলো করছি তার মূল গল্পটা হচ্ছে দুটো ভাবের, যখন আমি দেখো প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে যদি একটা সিঙ্গেল ভাবের থাকে সেই ক্লাসও করা হয়েছে। এবার সেই ক্লাসগুলো একটু থামিয়ে দেওয়া হয়েছে। যখন সেই ওয়ার্ডগুলো যখন আমি পড়াচ্ছি না, পড়াতে পড়াতে যখন দেখছি যে দুটো ভাবের একসঙ্গে পাশাপাশি চলে আসছে, তখন একটু আমার নিজের মধ্যেই কি বলবো, দাঁড়াও, নিজের মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে যে এই জায়গায় স্টুডেন্টরা কি করবে। তো সেই ক্ষেত্রে আমি এই ক্লাসটাকে আগে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমার মধ্যে ওই জড়তার ভাবটা যাতে না থাকে। ওকে, চলো তাহলে প্রত্যেকটা বেশি এই 4 নম্বর ক্লাসটা বেশি ওয়ার্ড থাকবে না, তবে কিভাবে পড়তে হয় ওই জিনিসটা যদি ওই রকম লেখা থাকে বা দুটো বা ওই দুটো ভাবের যদি পাশাপাশি থাকে, কি রকম ভাবে আমাকে উচ্চারণ করতে হবে ওই জিনিসটা আমি শিখে নেবো এখান থেকে। ওকে, দেখো বিষয়টা হচ্ছে আই এবং ই। আই এবং ই এই ভাবেলসটা, এই দুটো ভাবেল দ্বারা যে আই লেখা থাকবে আর ই লেখা থাকবে, এটাও ভাবেলস, এটাও ভাবেলস, এটাও ভাবেলস, এটাও ভাবেলস। এই ভাবেলসের 3 রকম উচ্চারণ, এই ভাবেলসেরও 3 রকম উচ্চারণ। ওকে, এবার 3 রকম উচ্চারণ হলে কি কি উচ্চারণ একটু আমি জেনে নিই। আইটাকে একটা লং উচ্চারণ হচ্ছে একটা আই নিজে, একটা হচ্ছে আ উচ্চারণ, আর একটা হচ্ছে ই উচ্চারণ। এর এই যে ই আছে, ই এর কত রকম উচ্চারণ একটু দেখে নিই। ই এর উচ্চারণ হচ্ছে আ উচ্চারণ হয়, ই উচ্চারণ হয়, আর এ উচ্চারণ হয়। এর মধ্যে কমন উচ্চারণ কি কি পাচ্ছ বলো তো? এর মধ্যে কমন উচ্চারণ ই এবং আ পাচ্ছ, এখানে আ পাচ্ছ আর ই পাচ্ছ। টোটালটা দেখো, এখানেও যদি আমি এই মিলিয়ে দেখি, যেখানে টোটালটা নিয়ে দুটোকে নিয়ে যদি করি, এখানে দেখবে আইও আছে, এখানে আইও আছে। এবার এখানে দেখো দুটো নিয়েও আয় হচ্ছে, আবার ইন্ডিভিজুয়াল ভাবেও আয় আছে, মানে একটা একটা করে ইন্ডিভিজুয়াল, মানে একটা একটা আয়, একটা একটা উচ্চারণ আছে। ওকে, এইবার এই গল্পের মধ্যে আসি, এবং এইটা দু রকম ভাবে উচ্চারিত হয়। এই রকম লেখা যখন দেখবে না, দু রকম উচ্চারণ আসে। একটা আসে আয় উচ্চারণ, একটা আসে আয় উচ্চারণ, আর এইটা আরেকটা আছে যে ই উচ্চারণ। ওকে, ই উচ্চারণ আসে। এবার আয় কোন জায়গায় আসে? আয় দেখবে যখন একটা ওয়ার্ড থাকবে, শেষে দেখবে আয় এবং ই আছে, এদিকে কোনো কিছু থাকবে না, তখন এই জায়গাটাই না আয়ের মতো উচ্চারণ হবে, যে এই জিনিসটা আয়ের মতো উচ্চারণ হবে। যেমন ডি আই, এরকম ডি আই ই ডাই, আবার এল আই ই লাই। দেখো এইদিকে না কোনো ওয়ার্ড নেই, কোনো লেটার নেই, মানে সব বর্ণ নেই, কিন্তু এইটুকুনের মধ্যে সীমাবদ্ধ আছে। এই রকম জায়গায় যখন এফ আই ফাই এরকম দেখতে পাবে, এস আই সাই এরকম উচ্চারণ হবে। ওকে, শুধুমাত্র মাথায় রাখবে যে আই ই পাশাপাশি আছে। এই ক্লাস থেকে এটাই শেখার বিষয় আছে যে আই এবং ই পাশাপাশি দুটো ভাবেলস, এই দুটো ভাবেলসের দু রকম উচ্চারণ হবে, একটা আয়ের মতো হয়, একটা ই এর মতো হয়। কোন জায়গায় আয় উচ্চারণ হয় সেইটা আমি এখন বোঝাচ্ছি। ওকে, কোন জায়গায় আয়টা উচ্চারণ হয় সেই জায়গাটা আমি এখন বোঝাচ্ছি। দাঁড়াও, আগে এগুলোকে একটু মুছে দিই, ক্লিন না করলে পুরো টোটাল বিষয়টা বোঝা যাবে না। এবার এইটুকু তো জানলে যে আয়ের কত রকম উচ্চারণ বা ইয়ের কত রকম উচ্চারণ হয়। এবার এখান থেকে আমাকে বুঝতে হবে যে আয় এবং ই পাশাপাশি লেখা থাকবে, লেখা থাকার পরেও এই দু রকম উচ্চারণ বললাম, একটা আয়ের মতো উচ্চারণ হবে এবং একটা হচ্ছে ই মতো উচ্চারণ হবে, এই সেটআপটা। ওকে, এবার কোন জায়গায় আয়ের মতো উচ্চারণ হবে? আয় তখন উচ্চারণ হবে যখন এই লেখাও থাকবে, এই দিকে কোনো কিছু আর থাকবে না, এই দিকে না কোনো কিছু থাকবে না, শুধুমাত্র এইখানটায় থাকবে। যেমন এল ওয়াই ই, লাই মানে মিথ্যে কথা বলা, এরকম। আবার লাই পরে আছে, যেমন ফাই বানানটা বললাম, এফ আই ই ফাই, এবং এফ ওয়াই ও ফাই উচ্চারণ হয়, এফ ওয়াই ফাই হয়, আবার এফ আই ই এটাও ফাই। ওকে, আবার এফ আই ও এটাও ফাই, এটা ফি হয়, আবার কোনো কোনো জায়গায় এটা ফাইও হয়। আস্তে 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 এগুলোকে আমাদেরকে মানে আয়ত্ত রাখতে হবে, ধীরে ধীরে যেন মনে হবে
যেন মনে হবে তোমার প্রথম প্রথম যখন তুমি দেখবে না, তোমার মনে হবে যে এটা একটা জটিল একটা বিষয়ের মতো, কিন্তু না, জটিল না, এটা সহজ বিষয়, কিন্তু তোমাকে ধীরে ধীরে এগুলোকে আয়ত্তের মধ্যে আনতে হবে। তুমি যত বেশি এগুলোকে নিয়ে চর্চা করবে বা এগুলোকে ধরে নাও, এগুলো হচ্ছে অঙ্ক। ওকে, তুমি ধরে নাও যে এইগুলো যেগুলো যে পড়া হচ্ছে বা পড়ানো হচ্ছে বা শেখানো হচ্ছে, বিষয়গুলো অঙ্কের মতো করে শেখানো হচ্ছে। তুমি ভালো করে পড়ে দেখবে যে তুমি অটোমেটিকলি তুমি তোমার ব্রেন তোমার মধ্যে ক্যাপচার করছে এটাকে। ওকে, দাঁড়াও, যেমন এখানে লাই আছে, আবার ডাই বানানটা ডি আই ই, ডি আই ই, ডাই আছে। ডাই মানে কি? ডাই মানে মরে যাওয়া বা মরা বিষয়টা। ওকে, ডাই মানে মরে যাওয়া। এখান থেকে কি শিখলে? এইখান থেকে যে এইটা আমি বোঝালাম, যে এইখান থেকে যে বোঝালাম, এখান থেকে বোঝালাম কি শিখলে? এখান থেকে শিখলে যে তুমি শিখলে কি আই এবং ই পাশাপাশি দুটো ভাবেলস এক কাছে থাকবে। প্রথমে থাকবে আইটা থাকবে, তারপরে ই ভাবেলসটা থাকবে। দুটো ভাবেলস এলো। এবার দুটো ভাবেলস থাকার পরেও ই এর দিকে না, ই এর পর কোনো কিছু ওয়ার্ড থাকবে, কোনো লেটার মানে লেটার মানে বর্ণ, এল ই ডাবল টি ই আর, বা বর্ণ, বর্ণ আর থাকবে না বা অক্ষর আর থাকবে না, যা থাকবে আয়ের সামনে। ওকে, আয়ের সামনে যখন ডি থাকছে তখন ডাই হয়ে যাচ্ছে। মানে এটা যদি টোটালটা আয়ের মতো হয়, আয় মানে এইরকম আ হস্যই আয়, এখান থেকে যদি আরো নাবায় মানে আকা হস্যই আয়টা এটা পড়ে থাকবে। ওকে, এবার এইখানটায় যে থাকবে এইখানটায় শুধুমাত্র বসে উচ্চারণটা হয়ে যাবে। যেমন এটা যদি লা এর থাকে তাহলে এটা লাই হয়ে যাবে। এবার যদি এইখানটায় যদি এফ থাকে সেটা হয়ে যাবে ফাই হয়ে যাবে। ওকে, যদি এস থাকে তাহলে হয়ে যাবে সাই। ওকে, আবার যদি পি থাকে হয়ে যাবে পাই। এইরকম ব্যাপারটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। আই এবং ই, এখানেও আই ই পাশাপাশি আছে। এইবার আমি দেখব যে আই ই পাশাপাশি থাকবে, সেটা হচ্ছে ই উচ্চারণ হবে। ওকে, এই জিনিসটা আমরা একটু লক্ষ্য করি যে তুমি এই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখবে যে আই এবং ই পাশাপাশি আছে, সেখানে আই মতো উচ্চারণ হবে অথবা ই মতো উচ্চারণ হবে। এবার আই কোন জায়গায় উচ্চারণ হচ্ছে তুমি তো দেখতে পাচ্ছ, শেষে ই আছে, তারপরে আর কোনো গল্প নেই, অক্ষরের কোনো গল্পই নেই বা লেটারের কোনো গল্প নেই। কিন্তু এবার আই ই আছে মিডিলে, কোনো বর্ণের মধ্যে কোনো ওয়ার্ডের মধ্যে থাকবে বা মাঝখানে থাকবে, দেখবে এদিকেও বর্ণ সব ব্যঞ্জন বর্ণগুলো আছে বা কনসোনেন্টগুলো আছে, এদিকেও দেখবে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণগুলো আছে। এবার এই জায়গাতে এর উচ্চারণ কিন্তু ই এর মতো হবে। ওকে, এই জায়গায় এই যে আই ই আছে, এই জায়গায় যে আই এর উচ্চারণটা ই এর মতো হবে। এইটুকু শুধুমাত্র বুঝে নাও। এবার ওয়ার্ডগুলো বাদে ওয়ার্ডগুলো লিখছি, তোমার মধ্যে পুরোপুরি ভাবে কিছুটা হলেও ধারণাটা আসবে। ওই ধারণাটা যখন তোমার মধ্যে এলো, তোমাকে মাথার মধ্যে রাখতে হবে যে এগুলোকে আমাকে মনে রাখতে হবে এবং ভবিষ্যৎকালে এগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে। ওকে, দাঁড়াও, ওয়ার্ডগুলো লিখে দিই। দেখো এইখানটায় লেখা থাকবে যেমন এফ আই ই এল ডি। দেখো এইদিকে এইটা তো ভাবেল দুটো, দাঁড়াও, এইটা তো ভাবেল। ওকে, এবার এইটা দেখো, এইটা দেখো, এইটা দেখো, এটা হচ্ছে কনসোনেন্ট, এটাও কনসোনেন্ট, এটাও কনসোনেন্ট। ওকে, তোমাকে বললাম কি, আগেই বললাম যে আই ই তো থাকবে, এর পাশে এ পাশে আর এ পাশে দেখবে কনসোনেন্ট বসে আছে। এই ক্ষেত্রে এই উচ্চারণটা হয়ে যাবে যে দুটোর উচ্চারণ হয়ে যাবে ই এর মতো। ওকে, এরও উচ্চারণ ইন্ডিভিজুয়াল উচ্চারণ ই আছে, এরও ইন্ডিভিজুয়াল উচ্চারণ ই আছে। এবার ওই ক্ষেত্রে আগের ক্ষেত্রে এই যে ডি আই ই, ডাই কেন হলো উচ্চারণটা? এখানে শেষে যখন ই থাকে ই এর উচ্চারণটা হয় না, তার পরিবর্তে সামনে যে ভাওয়েল, তার সামনে যে ভাওয়েল থাকে এবার একটার পর বা পর পর যে এই যে যেহেতু দুটো ভাওয়েলস আছে এখানে, এই সামনের ভাওয়েলসটা লং উচ্চারণ হবে। আয়ের লং উচ্চারণ হচ্ছে আয়ের মতো, এইখান থেকে আকা হস্যইটা আসবে টোটা, তাই জন্য এই এই ওয়ার্ডের উচ্চারণটা আয়ের মতো হচ্ছে হয়ে ডাই হয়ে গেছে। ওকে, এবার সে এখানে দেখো, এই ক্ষেত্রে দেখো ই আই এবং ই তো মাঝখানে আছে, এদিকেও কনসোনেন্ট আছে এদিকেও কনসোনেন্ট আছে, সেক্ষেত্রে এর উচ্চারণটা দুটোর উচ্চারণের মধ্যে, দুটোর উচ্চারণে একটা উচ্চারণে কনভার্ট হবে, যেটা হচ্ছে ই এর মতো, ই মতো হবে। আর ই মতো মানে হর্ষই কারের মতো উচ্চারণটা হবে। ওকে, এবার হর্ষই কারটা কার হবে? এই দুটোর আগে যে বসে আছে তার 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 জন্য হর্ষই কারটা হবে। এই দুটোর আগে যে কনসোনেন্টটা থাকবে
বা ব্যঞ্জন বর্ণটা থাকবে তার হস্যইকারটা হবে। দেখো এইখানে এফ আছে, এফ মানে কি ফ, ফসই, এটা এল ড মানে লয় ডয়, লয় ডয়, টোটালটা হয়ে গেল ফিল্ড উচ্চারণ হয়ে গেল, ফিল্ড। যেমন ছিপ বানানটা সি এইচ আই ই এফ ওইরকম। ওকে, দেখো সি এইচ মানে কি চ, চ জানি, আই ই কি হবে এইটা, আর এফটা কি হয়ে যাবে খ। ওকে, আবার দেখো সংক্ষিপ্ত ব্রিফ, দ্য পিস আছে, থিপ আছে, দা থিপ আছে, দাঁড়াও এইখানে হচ্ছে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত হচ্ছে ব্রিফ বানানটা, বি আছে, আর আছে, আই ই এফ এইরকম উচ্চারণ পাবে। দেখো এখানে দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তার মানে দুটো কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে এই জায়গায়, তার মানে আমাকে বেবনি, আমরা তো জানি যে দুটো কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে সেটা হয় যুক্তাক্ষরের আকারে আছে, অথবা এই কনসোনেন্টটা এদিকে উচ্চারণ হবে, এই কনসোনেন্টটা এইদিকে উচ্চারণ হবে এরকম। ওকে, যেহেতু এই দিকে কোনো ভাওয়েলস নেই সুতরাং এই দুটো হচ্ছে যুক্তাক্ষরের আকারে আছে। আর বয় রফলা, এই জায়গায় বয় রফলা মানে বয় রফলা, এটা আই ই টা হস্যই চলে যাবে হস্যই, আর এফ টা হচ্ছে ফ জানি আমরা, টোটালটা হচ্ছে ব্রিফ। আর ব্রিফ মানে কি হচ্ছে সংক্ষিপ্ত, এখানে আমি জানতাম না ব্রিফ মানে সংক্ষিপ্ত। ওকে, তবে বইয়ে যেহেতু লেখা আছে এখন আমার জানা হয়ে গেল যে ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত। ওকে, এবার দেখো চিপ আছে, চিপ মানে কি এই যে সি এইচ আই ই এফ দেখছি চিপ, চিপ মানে হচ্ছে প্রধান, প্রধয়াকা দন্তন। ওকে, এইটা প্রধান। আবার দেখবে থিপ বানানটা টি এইচ মানে টি এইচ এ থ হয়, আবার টি এইচ এ ঠ হয়। ওকে, আবার টি এইচ আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবে টি এইচ দিয়ে দ করা আছে, পরে দেখবে, কিন্তু মূল বিষয় হচ্ছে টি এইচ থ হবে না হলে ঠ হবে। এবার দেখো থিপ বানানটা, এখানে থিপ লেখা আছে টি এইচ আই ই এফ এরকম। দেখো টি এইচ হচ্ছে থ, থ, আই ই হস্যইকার, আর এটা হচ্ছে ফ, টোটালটা হচ্ছে থিপ। থিপ মানে হচ্ছে চয় ওকার চোর, থিপ মানে হচ্ছে চয় ওকার বয়সনোরা হচ্ছে চোর। আমরা বলি না চোর 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 এসছে চোর এসছে, এই চোর জিনিসটাকে বলা হয় থিপ বলা হয়। এবার থিপ বানাটা যে কেন থিপ হলো এটা এবার বুঝতে পারলে তো, যে আই ই দুটোর উচ্চারণ যদি দুটো ভাবে যদি কোনো ওয়ার্ডের মাঝখানে থাকে সেক্ষেত্রে এই দুটোকে আমাকে উচ্চারণ করতে হবে ই এর মতো। এবার পাশে যে কনসোনেন্ট আছে আর এই পাশে যে কনসোনেন্ট আছে সেগুলোকে আমরা যেহেতু প্রত্যেকটা বর্ণের যদি আমরা ওই প্রতিবর্ণীকরণ বিষয়টা জানি তাহলে আমাদের পড়তে বা উচ্চারণ করতে কোনো অসুবিধা হবে না, কারণ উচ্চারণটা আমি বলে দিচ্ছি। আর তুমি তো জানো যে বি ফর কি হয়, বি ফর মানে বি এর ব্যঞ্জন কোন বর্ণটা, এম এর ব্যঞ্জন কোন বর্ণটা, এস এর ব্যঞ্জন কোন বর্ণটা, যদি জেনে থাকো দেখবে তোমার মধ্যে কোনো ওই সমস্যা ভাবটা আর থাকবে না। ওকে, আবার বানানটা আছে দেখো, আরো আছে, দাঁড়াও আরো আরো যদি বানান দেখি যে এখানে পিস করা আছে। ওকে, দাঁড়াও আরেকটা বিষয় হচ্ছে পিস করা আছে। এখান থেকে তুমি যে বিষয়টা শিখছো এই বিষয়টা তোমাকে কিন্তু বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। তুমি যদি বাস্তব জীবনে প্রয়োগ যদি না করো বা তোমার পরীক্ষার খাতায় বা যে কোনো জায়গায় ফিল্ডে যদি পরীক্ষার যে কোনো জায়গায় যদি প্রয়োগ না করো তাহলে দেখবে একটা সময় তুমি ভুলে যাবে। তোমাকে এগুলোকে নিয়ে চর্চা করতে হবে। তুমি যদি চর্চা করতে থাকো তাহলে দেখবে কোন তোমার মধ্যে কোনো সমস্যাই থাকবে না। ওকে, দেখো পিস বানানটা পি আছে। ওকে, পি আই ই সি ই। ওকে, এই জায়গায় দেখো শেষে ই আছে। ওকে, শেষে ই থাকলে তুমি মাথার মধ্যে ধরে নেবে যে ইটা উচ্চারণ হবেই না। উচ্চারণ যদি এরকম উচ্চারণ ও হাসু চয় চয় আকার র মূর্ধন্য বয়শূন্য র মূর্ধন্য। ওকে, উচ্চারণ যে ই এর উচ্চারণ শেষে যদি থাকে উচ্চারণটা হবেই না, মানে ই এর উচ্চারণ হবে না, তার পরিবর্তে এগুলো রং উচ্চারণ হয়। কিন্তু আই ই যেহেতু মিডিল আছে এই জায়গায় আয়ের উচ্চারণটা একটাই হবে, সেটা হচ্ছে ই এর মতো হয়, মানে হস্যইকারের মতো হয়। সামনে যে আছে পি আছে এখানে পটা চলে যাবে, পশে পি, আর এটা সি আছে পি। এবার এইবার তোমার মধ্যে এইখানে কনফিউজ দেবে যে সি তো জানি আমি, সি ইকুয়াল হয় ক হয়, সি ইকুয়াল হয় দন্ত স হয়। এবার এই জায়গায় আমি কি করব, এটাকে সি ক ধরবো না এটাকে দন্ত স ধরবো। আমি তোমাকে বলছি যে সি এর পর ই থাকবে, সি এর পর ওয়াই থাকবে, সি এর পর আই থাকলে সি এই জায়গায় সি ইকুয়াল হয় দন্ত স,
এবং সি এর পর যদি দেখো তুমি, সি এর পর আছে এ আছে, সি এর পর ও আছে, সি এর পর ইউ আছে, সি এর পর দেখবে এখানে কনসোনেন্ট আছে, কনসোনেন্ট মানে যে কোনো কনসোনেন্ট, অথবা সি এর পর আর যদি কিছু না থাকে এই জায়গায় হবে সি ইকুয়াল হবে ক হবে। ওকে, সি ইকুয়াল ক হবে। এবার এই ক্ষেত্রে দেখো সি এর পর ই আছে, তার মানে সি এর পর এই ফরম্যাট ফলো করছে, এই ফরম্যাট ইকুয়াল হচ্ছে দন্ত স, তাহলে এখানে দন্ত স উচ্চারণটা হবে, টোটালটা হয়ে যাবে পিস হয়ে যাবে। এবার পিস মানে কি, এই যে পি আই, পি আই ই সি ই, এই যে পিস বানানটা, এটা পিস বানান তো, পিস বানান মানে হচ্ছে পার্শ্ব দন্ত স পিস, তো পিস ইকুয়াল হচ্ছে বানে হচ্ছে টুকরো। ওকে, টহসু ক রয় বৈষ্ণু রয় উকার। ওকে, এটা হচ্ছে টুকরো। এইখান থেকে এইটা শেখার বিষয় যে আই এবং ই পাশাপাশি থাকবে, কিন্তু পাশাপাশি থাকার পরেও এই আই ই এর যে উচ্চারণ একটা আই এর মতো হয়, একটা আই ই পাশাপাশি আছে, অথবা উচ্চারণটা ই মতো হচ্ছে, এটা তুমি জেনে গেলে। আর এটা তুমি বাস্তব জীবনে তোমার যখন বইয়ের মধ্যে এইরকম লেখা দেখতে পাবে, তোমাকে এইগুলো নিয়ে পড়তে হবে, তোমাকে এই মাথার মধ্যে এই ফরম্যাটটা মাথার মধ্যে রেখে তোমাকে উচ্চারণটা করতে হবে। এটাই হচ্ছে তোমার কাজ। তুমি যত বেশি এরকম করবে দেখবে একটা সময় তুমি নিজের প্রতি না একটা বিশ্বাস জাগবে যে আমার দ্বারা হবে, আমার দ্বারা হবে, আমার এটা হওয়ার জন্যই আমি আছি, এটা আমার হবেই। ওকে, এই জিনিসটা তুমি ফিল করো, দেখবে আমি তো আছি, তোমাকে শিখিয়ে যাব, তোমাকে পড়িয়ে যাব, তোমার কোনো চাপ থাকবে না। ওকে, যাকে এই ক্লাস থেকে শুধুমাত্র এইটাই বলার ছিল, যেহেতু আগে ক্লাসটা নিয়েছিলাম ডিলিট করে দিয়েছিলাম বলে আবার আর পুনরায় ক্লাসটা আমাকে পড়াতে হলো। আর তবে দেখবে চাপ নিও না, আস্তে আস্তে যে ক্লাসগুলো এগিয়ে যাচ্ছে দেখো, তুমি দেখবে তোমার মধ্যে ওই যে ভয় জিনিসটা আছে না, ভয় জিনিসটা পুরোপুরিভাবে না কেটে যাবে। আর আমি ওটাই চাই যে তোমার মধ্যে ওই ভয় জিনিসটা যাতে পুরোপুরিভাবে কেটে যায়। আর তুমি সামনের দিকে এগো, আমি তো আছি, আমার মতো অনেকজন টিচার আছে তোমাকে পড়াবে, তোমার কোনো চাপ নেই, তুমি পড়ো। ওকে, দেখে ভালো থেকো আর ক্লাসগুলো করতে থাকো আর এনজয় করতে থাকো। ওকে, ক্লাস এনজয় করতে থাকো, আমি আছি, ভয় নেই, কিছু নেই। আমার মতো আরও টিচার আসবে এখানে পড়াবে, অন্যান্য টপিক অন্যান্য বিষয়গুলো পড়াবে, যখন আমি ইংরেজি বিষয়টা নিচ্ছি আর অঙ্ক বিষয়টা আমি নেব। আর মেন বিষয় হচ্ছে আমি ইংরেজিটাই নেব, আর অঙ্কটাও নেব, তবে অঙ্ক থেকেও আরও অন্যান্য টিচার থাকবে, তারাও নেবে। তবে বাংলা, ইতিহাস, ভূগোল যেগুলো আছে সেগুলো ম্যাম আছে, ম্যাম নিয়ে নেবে। ওকে, কোনো চাপ নেই, তুমি শুধু পড়তে থাকো। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আর আমি পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। টাটা।